অটোমান সাম্রাজ্যের পতনের ১০০ বছর পর নতুন করে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আবার তার ফেলে আসা গৌরবকে ফিরে পাওয়ার চেষ্টায় এগিয়ে চলেছে। বিশ্ব রাজনীতিতে তুরস্ক এখন সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে এক অনন্য শক্তি হয়ে উঠেছে। বিশেষজ্ঞ মহল তুরস্কের এই আবির্ভাবকে পুনর্জন্ম বলে আখ্যা দিচ্ছে। ঠিক ফিনিক্স পাখির মতো তার ধ্বংসভূমি থেকে তুরস্ক নতুন করে নবযৌবনের শক্তি নিয়ে, উৎসাহ নিয়ে বিশ্ব মানচিত্রে এখন উজ্জ্বলভাবে এগিয়ে চলেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভ্লাদিমির পুতিন। এই দুই রাষ্ট্রনায়কের কাছে যিনি অবশ্যম্ভাবী হয়ে উঠেছেন, নির্বিকল্প হয়ে উঠেছেন, তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ান। একদিকে ন্যাটো, অন্যদিকে মুসলিম বিশ্ব। এর মাঝখানে যে রাষ্ট্র অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে তারই নাম তুরস্ক। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব বর্তমান পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্ক ঠিক কিভাবে এত গুরুত্বপূর্ণ, এত শক্তিশালী হয়ে উঠছে। প্রথমেই আমরা দেখে নেব ভূ রাজনৈতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে তুরস্কের অবস্থান এবং তার কৌশলগত সুবিধা, কি কি সুবিধা ভোগ করছে তুরস্ক রাষ্ট্র। তুরস্ক এমন এক রাষ্ট্র, ভৌগোলিক অবস্থান এবং কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান ঠিক এমন এক পাওয়ার ব্লকে অবস্থান করছে যা তাকে সারা পৃথিবীর কাছে অপরিহার্য করে তুলেছে। তুরস্ক একদিকে সেই ১৯৫০-এর দশক থেকে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র, অন্যদিকে রাশিয়া ব্লক, রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, আমেরিকা বিরোধী যে পাওয়ার ব্লক, সেই পাওয়ার ব্লকের কাছেও অপরিহার্য অন্যতম বন্ধু রাষ্ট্র তুরস্ক। তাহলে একদিকে যখন আমেরিকা এবং ইউরোপীয় ব্লক, তার ঠিক উল্টো দিকে রাশিয়া ব্লক। এই দুই ব্লকের কেন্দ্রে যে আছে তারই নাম তুরস্ক। ন্যাটোর মেম্বার হিসেবে তুরস্ক একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র এবং এই ন্যাটোর যত গোপনীয়তা, ন্যাটোর যে উন্নততর সেনাবাহিনী, তার সামরিক শক্তি, সমস্ত কিছুর ভাগিদার ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যস্থলে, সঙ্গমস্থলে অবস্থিত যে রাষ্ট্র তুরস্ক। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তার একটা মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ কিন্তু ছিলই। অথচ ন্যাটোর মেম্বার হওয়া সত্ত্বেও তুরস্ক দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে সারা পৃথিবীকে। কারণ ন্যাটোর ঠিক অপোজিট যে পাওয়ার ব্লক, অর্থাৎ রাশিয়ান ব্লক, যেটা রাশিয়ান ব্লক, এই ব্লকে আমেরিকার চিরদিনের শত্রু রাষ্ট্র। কোল্ড ওয়ারের সময়ে আমরা সবাই জানি আমেরিকা রাশিয়াকে ঠিক কতখানি ঘৃণা করত এবং রাশিয়াকে ধ্বংস করতে কিভাবে আমেরিকা দীর্ঘদিন ধরে তার কৌশলগত অবস্থান চালিয়েছে। অথচ তুরস্ক এমন একটি রাষ্ট্র, পাওয়ার ব্যালান্স, একদিকে যখন ন্যাটোর সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করেছে, ঠিক একই সময়ে রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, এমনকি ইরানের সঙ্গেও দীর্ঘদিন ধরে তার কৌশলগত, তার কূটনৈতিক, সামরিক যে আদান প্রদান অনায়াসে করে গেছে। এরদোয়ানের এই অসীম দক্ষতা, এক হাতে আমেরিকা, ইউরোপ, অন্য হাতে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, এই রাষ্ট্রগুলোকে অনায়াসে একসঙ্গে সামলে এসেছে। ফলে সুদীর্ঘ এই সময় ব্যাপী ন্যাটো কালক্রমে যে সামরিক উন্নতি করেছে, সমস্ত উন্নতির ভাগিদার থেকেছে তুরস্ক। আবার বর্তমান সময়ে যখন আমেরিকা এবং ইউরোপকে পিছনে ফেলে চীন, রাশিয়া হুহু করে প্রযুক্তির দিক থেকে এগিয়ে চলেছে, সেই উন্নয়নের যাত্রায় তুরস্ক কিন্তু অনেকখানি লাভবান হয়েছে। তখন যখন রাশিয়ান ব্লক উইক ছিল, তখন ন্যাটো ব্লকের সঙ্গে সমানভাবে শক্তিশালী হয়েছিল তুরস্ক। আর আজকের দিনে যখন ক্রমশ পিছিয়ে পড়ছে ইউরোপ, ভগ্নস্তূপে পরিণত হচ্ছে, সেই সময়ে যখন চীন সারা পৃথিবীকে ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, আমেরিকাকে রক্তচক্ষু দেখানোর স্পর্ধা যখন তৈরি হচ্ছে চীনের প্রিয়তম বন্ধু, অন্যতম বন্ধু রাশিয়ার এই তুরস্ক। ফলে বর্তমান পৃথিবীতে যেটা সবচেয়ে কঠিন কাজ, অর্থাৎ আমেরিকা যদি কোনো রাষ্ট্রের প্রতি ক্রুদ্ধ হয়, সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যবসায়িক ক্ষেত্রে শক্তি ধরে রাখা অত্যন্ত কঠিন। অথচ
তুরস্ক সেই পৃথিবীর একটা নতুন সংজ্ঞা, যে অনায়াসে একদিকে ভ্লাদিমির পুতিন, অন্য হাতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একসঙ্গে খেলতে পারে, এক অভিনব ব্যাপার। অন্য দিক থেকে তুরস্কের কৌশলগত অবস্থান আমরা জানি, বর্তমানে ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, যে G7 রাষ্ট্র, আমেরিকা, কানাডা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, যে রাষ্ট্রগুলো রয়েছে যারা সারা পৃথিবীর এতদিন ধরে বাণিজ্য ক্ষেত্রে দাদাগিরি করত, সেই G7 রাষ্ট্রকে ব্যবসায়িক ক্ষেত্রে এখন অনেকখানি পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে ব্রিক্স রাষ্ট্র। চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, এই ব্রিক্স যখন অর্থনৈতিকভাবে অনেকখানি শক্তিশালী হয়েছে G7 এর থেকে, সেই সময়ে তুরস্ক রাষ্ট্র কিন্তু তার কৌশলগত অবস্থানকে অক্ষত রাখার জন্য ইতিমধ্যেই ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে এবং ব্রিক্সের ইতিমধ্যেই এই ট্রানজিশন ফেজের মেম্বার হয়ে গেছে। তাহলে রিসেপ তাইপ এরদোগান, তার যে ঠান্ডা মাথার কূটনীতি, তিনি অনায়াস দক্ষতার সঙ্গে ব্রিক্সেরও মেম্বার হচ্ছেন। তাছাড়া আমরা জানি যে মুসলিম ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে এক বিস্ময়কর ঘটনা ঘটছে। মুসলিম পৃথিবী এতদিন যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, অর্থনীতিতে তেল আবিষ্কারের পর কিছুটা সচ্ছলতা এলেও বিশ্ব কূটনীতিতে এবং সামরিক ক্ষেত্রে প্রায় নন এক্সিস্টেন্ট ছিল, তাদের কোনো সে ছিল না। আমেরিকার সেই ছিল, মুসলিম পৃথিবীর সে, অর্থাৎ আমেরিকা যা বলতো ঠিক সেই কথা মেনেই চলতো, বাধ্য অনুগত ছাত্রের ন্যায়, সন্তানের ন্যায় আরব দুনিয়া। সেই আরব দুনিয়া ধীরে 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 ম্যাচিওর হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও তারা চেষ্টা করছে। কারণ আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই মুসলিম ওয়ার্ল্ড রাশিয়ান ব্লকের সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সামরিক যন্ত্রের আদান প্রদান, বৈজ্ঞানিক কার্যকলাপ, গবেষণা, সকল ক্ষেত্রে ব্রিক্সের সঙ্গে এবং এই রাশিয়ান ব্লকের সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড এখন অনেক বেশি শক্তিশালীভাবে তারা কূটনৈতিক সম্পর্কে লিপ্ত আছে। এইখানে যত প্রিভিলেজ তুরস্কের, তুরস্ক মুসলিম ওয়ার্ল্ডের অন্যতম বড় মুখ, একইভাবে রাশিয়ান ব্লকের বন্ধু, ঠিক একইভাবে ন্যাটোর সদস্য। বাকি যেটা রইল ইউরোপ মহাদেশ হিসেবে, ইউরোপ এতদিন আমেরিকার ছত্রছায়ায় থেকে সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি যত কিছু ফায়দা ভোগ করে এসেছে ইউরোপ, সেই ইউরোপ মহাদেশেরও একটা অংশে বিরাজ করে তুরস্ক রাষ্ট্র। ফলে সাংস্কৃতিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, বর্তমানে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপ পাওয়ার জন্যেও তার কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা এটা বুঝতে পারলাম, তুরস্ক যে বাফার জোনে আছে, ন্যাটো, রাশিয়ান ব্লক, ব্রিক্স, মুসলিম ওয়ার্ল্ড, ইইউ, পৃথিবীর যতগুলি লিডিং অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের হয় মেম্বার ইতিমধ্যেই, নতুবা মেম্বার হওয়ার পথে। উত্তর এই বৃহত্তর পৃথিবীর ক্ষেত্রে তুরস্ক একটি সেন্ট্রাল পয়েন্টে পরিণত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি কেন তুরস্ক বর্তমান পৃথিবীতে এই রাষ্ট্রগুলির, এই রাষ্ট্র ব্লকগুলির কাছে অপরিহার্য হয়ে উঠছে। এখানে শেষ নয়, চলুন আমরা এবার সামরিক ক্ষেত্রের তুরস্ক বর্তমান সময়ে লাস্ট 5 ইয়ার্সে যে অসম্ভব উন্নতি করেছে তার কিছু তথ্য আমরা জেনে নিই। গত 10 বছর ধরে তুরস্ক নিঃশব্দে বিপুল পরিমাণের টাকা তারা বিনিয়োগ করেছে সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার জন্য, সামরিক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হওয়ার লক্ষ্যে। এতদিন ধরে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল সামরিক অস্ত্রের বিষয়ে। তারা কেবলমাত্র দেশের প্রাকৃতিক সম্পদকে বিক্রি করে